নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ ১৭ই মার্চ। আমাদের আজকের আলোচক ডক্টর শান্তনু মজুমদার স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় দ্য ক্লিনিক্যাল বেসিক আইডিয়াস অফ স্নেক রেমেডিস। আপনারা জানেন যে ইতিপূর্বে এই আলোচনার প্রথম পর্বটি হোমিও উদ্দীপনায় এর আগেই হয়ে গেছে এবং তার রেকর্ডিং প্রকাশও করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা আলোচনায় যাওয়ার আগে গত ক্লাস সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে একেবারেই বিষয় নির্দিষ্ট প্রশ্নটি রাখবেন। আমরা হ্যান্ড রাইজ করুন। কল্যাণ ঘটক স্যারকে আবার ডেকে নিচ্ছি। আচ্ছা, ডক্টর ঘটক স্যার প্লিজ। হ্যাঁ স্যার, আমরা জানি যে এটা স্নেক রেমেডি ল্যাকেসি, যেটা আপনি আগের থেকে যেটা বলেছিলেন, সেটা হলো ল্যাকেসিসের পেশেন্টদের মধ্যে একটা হিংসা, ঈর্ষা বা এই ধরনের যে একটা মেন্টালি একটা যে ডিস্টারবেন্স আছে, সেটা দেখা যায় যে বইতে স্যারেরা লিখেছেন। আমার প্রশ্নটা হলো, পেশেন্টের তো এসে আমি কাউকে তো জিজ্ঞাসা করলে পেশেন্ট তো হট করে তো বলবে না, কিন্তু ট্যাক্টফুলি আমি কিভাবে প্রশ্নটা করলে এই যে হিংসা হোক বা ঈর্ষা হোক বা এই যে ধরনের যে ব্যাপারগুলো আছে, পেশেন্টকে আমি তাড়াতাড়ি পেশেন্টের থেকে ওটা নিতে পারবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন। যে কেউ এসে বলবেন আমি হিংসুটে, কেউ এসে বলবেন আমি ঝগড়ুটে। আমরা কি করে বুঝবো মানুষটার কোয়ালিটি কেমন? কিন্তু সেখানেই তো ওষুধটা লুকিয়ে রয়েছে। কোন মানুষটা ঝগড়ুটে, কোন মানুষটা পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে, কোন মানুষটা মিশুকে, সেখানেই তো ওষুধটা লুকিয়ে রয়েছে। এটাই মেন্টাল সিমটম বোঝার একটা আর্ট। সেটা হচ্ছে আমাদের কেস টেকিংটা। কেস টেকিংটা এক একজন মানুষ এক এক রকম ভাবে কেস টেকিং করেন। প্রত্যেকেই আমরা কিছু না কিছু ভাবে কেস টেকিং করতে অভ্যস্ত। নরমালি যেভাবে কেস টেকিং করা হয় সেইভাবে কেস টেকিং করে কিন্তু এর ধারে কাছে পৌঁছানো যাবে না। যে মানুষটা হিংসুটে কতটা, কতটা জেদি প্রকৃতির, কতটা পরনিন্দা পরচর্চা করে, কতটা ম্যালিসিয়াস, মানে অন্যের ক্ষতি সাধন করতে মানুষটা কতটা অভ্যস্ত। নরমালি আমরা যেভাবে কেস টেকিং করি সেভাবে সেই কেস টেকিং করে কিন্তু এগুলো বোঝা যায় না। কেস টেকিংটা হচ্ছে একটা আর্ট। তা এটা কিভাবে সম্ভব? আমরা তো ডাইরেক্ট পেশেন্টকে জিজ্ঞাসা করতে পারি না যে তুমি কেমন। আমরা কি করি, পেশেন্টের সাথে একটু গল্প করি। পেশেন্ট কোন সোশিও ইকোনমিক কন্ডিশনে বিলং করে সেটা তো আমরা পেশেন্টের থেকে একটা ইনফরমেশন পাই প্রথমে। পেশেন্টের এজ কত সেটা দেখে নিলাম। পেশেন্ট কি করে, অকুপেশন কি করে সেটাও আমি জেনে নিলাম। এরপরে পেশেন্টের সাথে পেশেন্টের আশপাশের মানুষদের সম্পর্ক কেমন, তার সোশ্যাল অ্যান্ড ডোমেস্টিক রিলেশন, এইখানেই কিন্তু পেশেন্টের সঠিক তথ্যটা আমরা জানতে পারি। এইখান থেকে পেশেন্টের সোশ্যাল অ্যান্ড ডোমেস্টিক রিলেশন। হেলথের ডেফিনেশনে কি বলছে? হেলথের ডেফিনেশনে বলছে যে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং। দেখুন, ফিজিক্যাল বলে শুধু থেমে নেই, কিন্তু মেন্টাল আছে, সোশ্যাল আছে, তাদের ওয়েলবিং। নট মিয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ। শুধুমাত্র রোগ যে আমার শরীরে নেই এটাকে হেলদি বলা যাবে না। তার এই বাকি পারফরমেন্স গুলো কেমন আছে সবগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু মানুষটা কতটা হেলদি সেটা আমরা জানতে পারি। তাহলে তার সোশ্যাল রিলেশনও একটা বড় ইম্পর্টেন্ট জায়গা। এবার সোশ্যাল রিলেশন আমরা জানবো কি করে? আমরা তো ডাইরেক্ট প্রশ্ন করতে পারি না। যদি একটা মাঝ বয়সী কেউ আসে, তাহলে আমরা তাকে প্রশ্ন করতেই পারি, ভাই তুমি কি করো, তোমার অকুপেশন কি, তুমি কতদিন ধরে এই প্রফেশনে আছো, তোমার কাজটা করতে কেমন লাগে, তুমি অফ টাইমে কিভাবে তুমি টাইম পাস করো, তোমার বন্ধু বান্ধব কেমন। এইভাবে আস্তে 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 যেভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে একটা বাচ্চা যেমন হাঁটা চলা শেখে, আমরাও ঠিক সেরকম হামাগুড়ি দিয়ে দিয়ে পেশেন্টের মধ্যে প্রবেশ করি, মনের ঘরে প্রবেশ করি। তোমার বন্ধু বান্ধব কেমন, আচ্ছা তোমার, তুমি যখন স্কুল লাইফে পড়তে, মানে কিছু কিছু প্রশ্ন আছে, কিছু কিছু প্রশ্ন করলে কি হয় পেশেন্টের সাথে একটু ফ্যামিলিয়ার হওয়া যায়।
তুমি যখন স্কুল লাইফে পড়তে তোমার বন্ধু কেমন ছিল, তুমি কতটা মিশুকে, তোমার বন্ধুদের সাথে তোমার রিলেশন কেমন থাকে। অনেকে বলে আমার সাথে বন্ধুদের আজীবন সম্পর্ক থাকে, কেউ বলে না আমার বন্ধু টেকে না, কেউ বলে আমার সাথে বন্ধুদের সম্পর্ক থাকে কিন্তু বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে আমাকেই ভুল ভালো করতে চায়। এই যখনই পেশেন্ট কোনো ক্লু দেবে তখনই সেই রিলেটেড প্রশ্ন করে সেই জায়গাটাতে ঢুকতে হয়। পেশেন্ট কি বলেছিল? পেশেন্ট বলেছিল আমার অনেক বান্ধবী ছিল, আমি ক্লাসে আমার অনেক বান্ধবী ছিল, তার মধ্যে একজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, একটা বান্ধবীর সাথে, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এবার সেই বেস্ট ফ্রেন্ডের সাথে যখন আমার, তখন আমি বললাম যে এই যে তোমার সাথে তো এই বেস্ট ফ্রেন্ডের ভালো সম্পর্ক ছিল, তা ওর সাথে ঝগড়া হতো না? দেখুন একদম খুব স্বাভাবিক প্রশ্ন। পেশেন্ট কিন্তু এইভাবে কেস টেকিং করতে কিন্তু অভ্যস্ত নয়, এইভাবে শুনতে অভ্যস্ত নয়। কিন্তু যেভাবে আমি প্রশ্নটা ছুড়ছি পেশেন্টের কাছে, পেশেন্ট অপ্রস্তুত হয়ে যাচ্ছে। তার ফলে পেশেন্ট আগে থেকে তো ভেবে কিছু আসছে না। পেশেন্ট যখন উত্তর দিচ্ছে তখন কিন্তু উত্তরটা খুব ন্যাচারাল ওয়েতে উত্তর দিচ্ছে। এবং ন্যাচারাল ওয়েতে উত্তর দেওয়া মানেই হচ্ছে সেখানে কোনো আর্টিফ্যাক্ট থাকে না। মানে আগে থেকে চিন্তা ভাবনা করে উত্তর বসানো নয়। একদম ন্যাচারাল মানুষটাকে বোঝা। চিড়িয়াখানায় একটা জন্তুকে রাখা আর জঙ্গলে সেই জন্তু থাকার মধ্যে তো পার্থক্য রয়েছে। ন্যাচারাল স্টেটে যখন একটা বাঘ ঘুরে বেড়ায় তখন তার যা মেজাজ, তার যা চরিত্র, চিড়িয়াখানার বাঘের নিশ্চয়ই এক চরিত্র হয় না। তা আমরা কি করি, এই ধরনের প্রশ্ন করে না পেশেন্টকে ন্যাচারাল স্টেটে আমরা নিয়ে চলে যাই। আচ্ছা, কি উত্তর দিচ্ছে না, হ্যাঁ আমার তো অনেক বান্ধবী ছিল, একজনের সাথে আমার খুব বেস্ট ফ্রেন্ড ছিল। বললাম, "উম, তার সাথে তোমার কেমন ঝগড়া হতো বা তার সাথে কেমন বেস্ট ফ্রেন্ড ছিল তুমি একটু বলো।" বলছে তার সাথে আমার আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, আমরা টিফিন নিয়ে গেলে শেয়ার করতাম, ও টিফিন নিয়ে এলে আমাকে শেয়ার করতো, আমরা পাশাপাশি বসতাম। আরো আচ্ছা ধরো কোনোদিন তোমার বেস্ট ফ্রেন্ড তোমার পাশে না বসে অন্য কোনো বান্ধবীর পাশে বসলো বা তোমাকে গুরুত্ব কম দিচ্ছে, তোমার কিরকম মনে হতো? দেখুন আমি ঘুরিয়ে কিন্তু জানতে চাইছি মানুষটার বেসিক নেচার কেমন। তখন আমার খুব কষ্ট হতো। কিরকম কষ্ট হতো? বলছে ও আমাকে ভুলে গিয়ে অন্য একজনের পাশে গিয়ে বসলো, আমি এটা কিছুতেই মানতে পারতাম না। আমার খুব রাগ হতো ভেতরে ভেতরে যে ও আসুক এরপরে আমার কাছে, আমিও ওর পাশে বসবো। আলটিমেটলি কি, আলটিমেটলি তো এটাই মানুষটার বেসিক নেচার, যে আমার ভেতরে ভেতরে রাগ হতো ও আসুক, আমি আর ওর পাশে বসবো না। কারণ ও আমার পাশে বসলো না, আমি ওর জন্য আগে থেকে গিয়ে বসেছিলাম, আমার পাশে বসলো না। আচ্ছা ধরো এরপরে তোমার সাথে ওর ঝগড়া হলো কখনো, তখন তুমি কে আগে কথা বলতো বলো? বলছে ওর সাথে ঝগড়া হলে আমার খুব ইচ্ছে করতো ওর সাথে কথা বলার, কিন্তু আমি আগে থেকে কথা বলতাম না। আমি ওয়েট করতাম ও কখন আমার সাথে কথা বলবে। যেমন ও রাস্তা দিয়ে যেত, স্কুলে যাওয়ার যে রাস্তাটা ছিল, আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতাম, যদি চোখাচোখি হয় ও যদি কথা বলে, তাই আমি রাস্তার ধারে ওয়েট করতাম ও কখন যাবে। ঠিক এইভাবে। আচ্ছা আমি নিশ্চয়ই একটু বোঝাতে পারলাম কিভাবে আমরা পেশেন্টের মনের ঘরে প্রবেশ করব এবং কিভাবে পেশেন্ট থেকে এসেন্সটা বার করে আনবো। আচ্ছা, আমরা আলোচনা পরবর্তী স্তরে চলে যাব। তার আগে আমার নিজের একটি প্রশ্ন আছে স্যার। আপনি গত ক্লাসে বলেছিলেন যে ল্যাকেসিস এর পেশেন্টের একটু গর্জিয়াস ড্রেস এরকম পছন্দ, এবং আহ, তার নিজস্ব একটা উম, ধারণা, যেটা ওন প্যাশনেট, যেটা পোশাকের বিষয়ে আছে। আচ্ছা, পোশাকের বিষয়ে কি ল্যাকিসিস পেশেন্টের কোনো বদ্ধমূল ধারণা থাকতে পারে? এরকম দেখেছি আর কি, যে কেউ হয়তো কেউ বা পড়তে বেশ ভালোবাসে, বা তার পোশাকটা ততখানি পরিষ্কার নয়, কিন্তু সে মনে করছে এটা খুব পরিষ্কার। এরকম কোনো বদ্ধমূল ধারণা থাকে কি? না, না এক্স্যাক্টলি এরকম বদ্ধমূল ধারণা নয়। তার পোশাকটা ময়লা অথচ সে ভাবছে পোশাকটা পরিষ্কার, সেটা অন্য অন্য কিছু ওষুধ এটা ভাবে। কিন্তু ল্যাকেসিসের পোশাকটা, ল্যাকেসিস কিরকম ধরনের পোশাক পরে? ল্যাকেসিস হাল ফ্যাশনের পোশাক পরে। ল্যাকেসিস এক ড্রেস পরে বারবার করে কোনো অনুষ্ঠানে যায় না, চেঞ্জ করে। কারণ কেন চেঞ্জ করে? না অ্যাট্রাকশন পাওয়ার জন্য চেঞ্জ করে। একটি মেয়ে আমাকে আচ্ছা, আচ্ছা। বলেছিল, 22-24 বছরের সুন্দরবন, প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের একটি মেয়ে, সে আমাকে বলেছিল ওর হাজবেন্ড বলছে ডাক্তারবাবু আমাদের তো গ্রামে বাড়ি, এই প্রত্যন্ত জায়গা, কিন্তু যদি কোনো নতুন পোশাক, নতুন ফ্যাশনের কোনো ড্রেস, যদি নতুন ডিজাইনের কিছু আসে তাহলে ওকে ওটা কিনে দিতে হবে। ও ঘুরে ঘুরে পুরো মার্কেট ঘুরে ঘুরে ও কিন্তু ওটা কিনবে। তার কারণ কি?
তার কারণ হচ্ছে ওরা ভাবে, ল্যাকেসিস ভাবে যে আমার কাছে যেটা রয়েছে সেটা যেন কারোর কাছে না থাকে, তবেই তো আমি সেরা হতে পারবো, আমি তো একটু আলাদা ধরনের হতে পারবো, তবেই তো লোকে আমার কথা বলবে, আমাকে বাহবা দেবে, আমি একটু আলাদা পাঁচজনের থেকে, সেটা আমি শো করতে পারবো, দেখাতে পারবো। এরকম একটু না দেখাই দেখাই একটা ব্যাপার ল্যাকেসিস এর মধ্যে, পুরো স্নেক রেমেডির মধ্যেই একটা থাকে, যে একটু পাঁচজনের থেকে আলাদা। গর্জিয়াস ড্রেস মানে কি? গর্জিয়াস ড্রেস মানে কিন্তু প্রপার ম্যাচিং নয়, যে ড্রেসটা সেটা কিন্তু আমরা বলি গর্জিয়াস ড্রেস। প্রপার ম্যাচিং খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রপার ম্যাচিং মানে হচ্ছে আমি যে ড্রেসটা পরলাম সেই ড্রেসের সাথে ম্যাচ করে আমি একটা সুন্দর লিপস্টিক দিলাম, সেই ড্রেসের সাথে ম্যাচ করে আমি একটা গলার হার দিলাম, হার পরলাম, সেই ড্রেসের সাথে ম্যাচ করে আমি নেল পালিশ পরলাম, বা সেই ড্রেসের সাথে ম্যাচ করে আমি ওপরের নিচের অংশ একটা সেই মতো করে সামঞ্জস্যপূর্ণ রঙের কোনো কিছু পরলাম, এটাকে কিন্তু ম্যাচিং বলা হয়, প্রপার ম্যাচিং। এটা কিন্তু গর্জিয়াস নয়। গর্জিয়াস মানে দেখবেন যে যখন যখন বিভিন্ন, এটা কি বলে, সার্কাস আসতো শীতকালে, আমরা সবাই সার্কাস দেখেছি, সার্কাসে যে জোকার যেরকম ড্রেস পরে থাকতো, যে একটু আকর্ষণ করা যায়, একটু অন্যরকম, একটু পাঁচজনের থেকে আলাদা, ল্যাকেসিসের ড্রেস কিন্তু এরকম একটু গর্জিয়াস হয়। সে বুঝতে পারছে না যে তাকে ফানি দেখাচ্ছে এই ড্রেস পরে, সে বুঝতে পারছে না যে এই ড্রেসটা আমার এই এই অনুষ্ঠানে একটু বেমানান, একটু মানায় না, শ্রাদ্ধ বাড়ি খেতে গেছে এমন একটা চড়া রঙের শাড়ি পরে গেল যে একটু অন্যরকম। ঠিক এইরকম ভাবে তারা তাদের পোশাক নির্বাচন করে, শুধু পোশাক না, ড্রেস না, তাদের সাথে যে অর্নামেন্ট গুলো থাকে সেই মতো করে অর্নামেন্ট তারা ইউজ করে। কানে যে হেলিক্সটা আছে, কানে হেলিক্স বরাবর একাধিক, আর ওখানে ফুটো করার জায়গা নেই, তারপরে ওখানে দুল পড়ে যাচ্ছে, বড় বড় ঝুমকো ঝুমকো দুল পড়ছে, এগুলো সব কি করছে? সবকিছু অ্যাট্রাকশন করার জন্য করছে। এইরকম ভাবে তাদের ড্রেসটা মনে হয় একটু গর্জিয়াস ড্রেস, একটু ড্রামাটিক। যাত্রাপালাতে যেমন ঝলমলে একটা পোশাক থাকে, ঠিক এই রকমের পোশাক ল্যাকেসিস পেশেন্ট বা স্নেক রেমিডি পেশেন্ট গুলো কিন্তু পড়তে ভালোবাসে। এই পোশাকের সাথে কিন্তু প্রপার ম্যাচিং থাকে না। প্রপার ম্যাচিং হচ্ছে যে একটা পার্টের সাথে আরেকটা পার্ট খুব সুন্দরভাবে ম্যাচ করেছে, দেখে মনে হয় যে কত সোবার ড্রেস, দেখে মনে হয় কত ভদ্রস্থ, কত সুন্দর, কত অ্যারিস্টোক্রেটিক একটা লুক। এইটা না, ল্যাকেসিসের ড্রেসটা হচ্ছে আচ্ছা, আচ্ছা। অন্যরকম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তার অর্থাৎ কোনোভাবেই গুছিয়ে খুব সুন্দর করে পাবলিশ করা যেটা ভাবছিলাম সেটা মোটেও নয়। ধন্যবাদ স্যার। খুব পরিষ্কারভাবে ধারণা দিলেন। ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী হ্যান্ড রাইজ করেছেন। আহ, স্যার, আপনার প্রশ্নটা রাখুন। ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যার। হ্যাঁ 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 স্যার, আমরা যেমন দেখি ল্যাকেসিস পেশেন্ট টাইট করে পোশাক পরতে পারে না, বিশেষ করে তার সিমটমটার সাথে মেন্টাল সিমটমসটার একটু যদি ম্যাচিংটা একটু বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, ল্যাকেসিস হচ্ছে কোনো টাইট জামা কাপড় পরতে পারে না, টাইটনেস মানে কনস্ট্রিকশন, ফিজিক্যাল কনস্ট্রিকশন ল্যাকেসিস পছন্দ করে না। ল্যাকেসিসের কি হয় না, হ্যালো, শ্বাসকষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়। ফিটিং। হ্যাঁ, ল্যাকেসিস ল্যাকেসিস এইরকম ভাবে কোনো টাইট ফিট কোনো কিছু পছন্দ করে না। টাইট ফিট মানে কি? কনস্ট্রিকশন। টাইট ফিট মানে কি? একটা ক্লোজ জায়গাতে তাকে আবদ্ধ করে দেওয়া। অ্যাকচুয়ালি ল্যাকেসিসের মাইন্ড হচ্ছে একটা বয়েলিং পটের মতো। একটা পটের মধ্যে যদি আমরা জলটাকে বয়েল করি, তাহলে ওর বাষ্পকে কি কোনোভাবে চাপা যায়? বাষ্প তো চারপাশ থেকে বেরোতে থাকে, জলটা টগবগ করে ফুটতে থাকে, সে শব্দটা ওই বয়েলিং পট থেকে আসতে শুরু করে, একটু হিস হিস করে শব্দ আসতে শুরু করে, টগবগ করে রোলিং বয়েল যখন হয় তখন ভেতর থেকে একটা শব্দ, গুড়গুড় গুড়গুড় একটা শব্দ আসতে থাকে, বিভিন্ন জায়গা থেকে তার ভেপার গুলো বেরোতে থাকে। ভেপার গুলোকে যতই টাইটলি আমরা ক্লোজ করে রাখি না কেন, একসময় সেটা বাস্ট করে, প্রেসার কুকার আমরা বাস্ট করতে দেখেছি। ল্যাকেসিসের মেন্টালিটি হচ্ছে একটা বয়েলিং পটের মতো, যে পটের মধ্যে সবসময় কিছু না কিছু ফুটছে, তার মনের আধারে সবসময় কিছু না কিছু চলছে, যেটা কখনোই কনস্ট্রিকশন মানে একদম আবদ্ধ জায়গাতে সেটা কখনোই থাকতে পছন্দ করে না, সেটা বেরোবেই, ফুটে প্রকাশ পাবেই। এবং সেটাই তার কথার মধ্য দিয়ে, ড্রেসের মধ্য দিয়ে, তার ব্যবহারের মধ্য দিয়ে প্রকাশ পায়। কনস্ট্রিকশন হয়ে থাকতে চায় না, ড্রেসগুলো কনস্ট্রিকশন হয়ে থাকতে চায় না। ল্যাকেসিস
কি হয়, ল্যাকেসিসের যদি সাপ, বিশেষ করে সাপের সব থেকে দুর্বল জায়গা হচ্ছে ঘাড়ের অংশ। সাপুড়ে যখন ঘাড় ধরে তখন সাপটা হচ্ছে অত বিষাক্ত সাপ, অথচ সাপটা কিন্তু খুব দুর্বল হয়ে যায়। এই নেক রিজিয়ানটা হচ্ছে সব থেকে উইক পোর্শন সাপের ক্ষেত্রে। তো এই নেক রিজিয়ানে কোনো সাপোর্ট বা কোনো কনস্ট্রিকশন ওরা কিন্তু পছন্দ করে না। এটা কিন্তু একটা ইগোটিক সাইন। এটা একটা ইগোটিক সাইন। কেন ইগোটিক সাইন? একটু ভালো করে বুঝুন ব্যাপারটা, আমি একটু বলি। নেক হচ্ছে আমাদের শরীরের একটা জাংশন, পানামা পানামা দ্বীপের মতো যে একটা জাংশন থাকে না, বা আমাদের শিলিগুড়ি চিকেন নেকের মতো যে একটা জাংশন, একটা বড় অংশের সাথে একটা অন্য একটা অংশের সরু একটা জাংশন। তা আমাদের এই ব্রেনটা তো হচ্ছে মাথা, মাথার মধ্যে সমস্ত বুদ্ধি চলে। আর আমাদের বুকে আছে হার্ট, মানে ইমোশন। তাহলে বুদ্ধি আর ইমোশনের জাংশনটা হচ্ছে নেক। বুদ্ধিটা কোথায় থাকে? মাথায় থাকে। ইমোশন কোথায় থাকে? বুকে থাকে, হার্টে থাকে। হার্টকে ইমোশনের প্রতীক ধরা হয়। তাহলে এই জাংশনটা হচ্ছে নেক। তাহলে এই জাংশনে যদি কেউ কখনো কোনো কনস্ট্রিকশন করতে যায়, এই জাংশনটা কেউ ধরতে যায়, তখন সেটা নিতে পারে না। এর ইগো এতটাই বেশি। ইগো মানে ইগোটা কোত্থেকে আসে? ইগোর মধ্যে কিছুটা ইমোশন আছে, কিছুটা ব্রেন আছে। এর ইগো এতটাই বেশি, সেখানে যদি কেউ টাচ করে, এই দুটোর জাংশন পয়েন্টে যদি কেউ টাচ করে, হার্ট করে, তাহলে ওর সঙ্গে সঙ্গে কিন্তু রিয়াক্ট করে, সে কিছুতেই নিতে পারে না। ল্যাকেসিসকে কিছু কথা বললে ল্যাকেসিস সবল মারবেই মারবে, ঘুরিয়ে একটা উত্তর দেবেই দেবে, এবং যে উত্তরটা দেবে সেটা গায়ে লাগার মতো উত্তর হবে। গায়ে লাগার মতো, খোঁচা দেওয়ার মতো উত্তর দেবে। স্ট্র্যাফিসেগ্রিয়া কখনো এরকম উত্তর দেয় না। ল্যাকেসিস উত্তর দিয়ে দেবে, এমন উত্তর দেবে যে তুমি দ্বিতীয়বার প্রশ্ন করতে ভয় পাবে। ধন্যবাদ স্যার। আমরা ডেকে নেবো ডক্টর বিশ্বনাথ দত্ত স্যার। ডক্টর বিশ্বনাথ দত্ত স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আমি বলছি কি যে স্নেক পয়জন, যে ভেরিকোজ ভেনের যেসব আলসার গুলো হয়, ভেরিকোজ ভেনের যে অবস্ট্রাকশন গুলো যেখানে যেখানে বা চোখের মধ্যে রক্ত জমে যায়, সেই সবের মধ্যে এই স্নেক পয়জনের কি কি কাজ আছে? হ্যাঁ, দেখুন, সেগুলো। এটা আর তো সেলুলাইটিসের কথা বললেন, লাল হয়ে যায়, কিন্তু কালো যাদের গায়ের রং কালো, তাদের তো সেরকম সেলুলাইটিসের জায়গাটা লালচে না হয়ে একদম কেমন একটা বেগুনি টাইপের, মানে হয়ে আছে সেরকম, আর খুব জ্বালা। তা এর এই এই যে সাপের বিষটা ভিতর থেকে কি কি কাজ করে, কিরকম করে তার ফাংশনটা করে দেখুন, তাকে অ্যাকচুয়ালি সাপের বিষ কি করে? সাপের বিষ দু রকম ভাবে আমাদের শরীরে কাজ করে। কিছু কিছু সাপের বিষ আছে যেগুলো আমাদের নার্ভাস সিস্টেমকে প্যারালাইসিস করে। প্যারালাইসিস করে বিভিন্ন অর্গান গুলো নষ্ট হয়, নষ্ট হয়ে গিয়ে কাজ করতে পারে না, ব্রেন ফাংশনটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, প্যারালাইসিস হয়ে মানুষটা মারা যায়। কিছু কিছু সাপের বিষ আছে যেগুলো হচ্ছে হিমোলাইটিক। হিমোলাইটিক মানে আমাদের রক্তে যে আরবিসি গুলো রয়েছে, সেই আরবিসি গুলোকে নষ্ট করে ফেলে, আরবিসি গুলোকে ভেঙে ফেলে। আর আপনারা জানেন যে আরবিসি হচ্ছে একমাত্র যে আমাদের শরীরে অক্সিজেন ক্যারি করে নিয়ে যায় বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে। যদি এই আরবিসি গুলো ব্রেকডাউন হয় তাহলে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। এবং শুধু তাই না, এই যে আরবিসি গুলো ভাঙছে, তার মানে এই ভাঙা আরবিসি গুলো কোথায় থাকছে? রক্তবাহের মধ্যেই থাকছে, ভেসেলস এর মধ্যেই থাকছে। এবং সেই ভেসেলস এর মধ্যে ব্লাডটা ক্লট হতে শুরু করে দেয়। ক্লট হওয়ার জন্য কি হয়? একটা রাস্তা বন্ধ হয়ে গেল। যদি রাস্তাটা বন্ধ হয়ে যায় তাহলে তার পরবর্তী অংশতে তো আর খাবারও পৌঁছতে পারবে না, অক্সিজেনও পৌঁছতে পারবে না। তার ফলে ওই জায়গাটা মধ্যে একটা হাইপক্সিয়া তৈরি হয়। হাইপক্সিয়া তৈরি হওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে জায়গাগুলোর মধ্যে নেক্রোসিস তৈরি হয়, গ্যাংগ্রিন তৈরি হয়, ঘা তৈরি হয়। এইভাবেই ল্যাকেসিস তার প্যাথোলজিটা তৈরি করে। স্নেক রেমিডিগুলোর মধ্যে ল্যাকেসিস হচ্ছে হিমোলাইটিক পয়জন। হিমোলাইটিক মানে হচ্ছে রক্তটাকে নষ্ট করে দেয়, নষ্ট করে দিয়ে ল্যাকেসিস এইরকম ভাবে তার কাজ দেখায়। কিন্তু শুধু এইটুকুনি জায়গা থেকে ল্যাকেসিস প্রেসক্রিপশন করলে কোনো কাজই দেবে না। যদি ফিজিক্যাল সিমটমের উপর দিতে হয় তাহলে তার নিশ্চয়ই আমরা মরালিটিস দেখবো বা মেন্টাল স্টেট দেখবো, দেখে প্রেসক্রিপশন।
ধন্যবাদ স্যার। আমরা এখন মূল আলোচনায় চলে যাব। স্যারকে অনুরোধ করব, স্যার আজকের মূল আলোচনা শুরু করুন। আচ্ছা, তাহলে আমরা পার্ট 1-এ স্নেক রেমেডি নিয়ে আলোচনা করেছি। স্নেক রেমেডি গুলোর বেসিক ফিচার কি কি আছে, কিরকম হয় স্নেক রেমেডি গুলোর, মানুষগুলো বাস্তবিক অর্থে তাদের মেন্টালিটি কেমন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এটা হচ্ছে ইন জেনারেল সবার জন্য কিন্তু মোটামুটি একটা রুলস। এই রুলস এর মধ্যেই কিন্তু সমস্ত স্নেক রেমেডি গুলো বিলং করে। তাহলে এই সব স্নেক রেমেডি গুলোর আলাদা আলাদা ফিচার আছে, আলাদা আলাদা। একটা কেস বলি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়। ভদ্রমহিলা একজন স্কুল টিচার, ভদ্রমহিলা স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার। ওনার দেখাশোনা করে বিয়ে হয়েছিল। বিয়ের পরে শ্বশুরবাড়ি গ্রামে। গ্রামে যেটা হয় যে ওনাকে একটু অবহেলিত বরাবরই। আমি যেহেতু শহরের মেয়ে ছিলাম, আমি গ্রামে যে সমস্ত চাষিদের ঘরে যা কাজ থাকে আমি পারতাম না সব কাজ। আমার কম বয়সে বিয়ে হয়েছিল। আমার যা ছিল তাকেই বেশি গুরুত্ব দেওয়া হতো বরাবরই। আমার স্বামীও আমার সাথে খুব একটা ভালো সদ্ব্যবহার করতেন না। আমার যাই পুরো সংসারটাকে কন্ট্রোল করতেন, আমাদের সংসারটাকে কন্ট্রোল করতেন। তার ফলে যেটা হয়, এটা শ্বশুরবাড়ি গিয়ে লাঞ্ছনা গঞ্জনার মধ্য দিয়েই আমার প্রথম জীবনটা অতিবাহিত হতে থাকে। সেই সময় আমি চাকরি পাই, চাকরি পেয়ে আমি চাকরিতে জয়েন করি। জয়েন করে আমি একটা শহরের দিকে একটা স্কুলে চাকরিতে জয়েন করি এবং আমি গ্রামের বাড়ি ছেড়ে শহরের বাড়িতে চলে আসি ভাড়া নিয়ে থাকি, কারণ গ্রামের বাড়িটা অনেকটা দূর। সেখান থেকে আমার এই স্কুলে যাতায়াত করে চাকরি করা অসম্ভব ব্যাপার, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি শহরের দিকে চলে আসি এবং আমার ছেলেকে নিয়ে আসি শহরের দিকে একটা ভালো স্কুলে ভর্তি করাবো এই ভাবনা চিন্তা করে। কিন্তু আমার বিয়ের আগে যা অত্যাচার হয়েছে, সে অত্যাচার আমার কাছে বিভীষিকা। আমার হাসবেন্ড আমার সাথে থাকেন না। আমার হাসবেন্ড, আমাদের জায়গা জমি প্রচুর শ্বশুর বাড়িতে। আমার হাসবেন্ড সেই জায়গা জমি, তার 2 ভাই রয়েছে। ও দেখাশুনো করে, ওর ভাইও দেখাশুনো করে। এবং একটা সময় হয়েছে যে আমাদের মধ্যে যখন বনিবনা হচ্ছে না, বিভিন্ন কারণে অকারণে ও আমার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। কারণে অকারণে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, আমাকে মারধর করে। সেই সময় আমার যা আর আমার শাশুড়ি, আমার বলতে বাধা নেই আজকে, আমার শাশুড়ি চেষ্টা করে আমার হাসব্যান্ডের সাথে যেন অন্য কোনো মহিলাকে রিলেশনে জড়িয়ে যেন আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া যায়। ভাবুন, এরকম প্ল্যান হচ্ছে। উনি সেটা আজকে অকপটে আমার কাছে স্বীকার করছেন। চোখে জল, মাথাটা নিচু করে ভাঙা, ভাঙা গলায় উনি বলছেন যে, "আমার শাশুড়ি চাইতো না যে আমার হাসব্যান্ড আমার সাথে সম্পর্ক করুক। আমার হাসব্যান্ডের যেন অন্য মহিলার সাথে সম্পর্ক হয়। ইভেন আমার জায়ের সাথে যেন সম্পর্ক হয়, সেটাও আমার হাসব্যান্ড যেন করে, সেটা আমার শাশুড়ি চাইতেন।" তাহলে এই মানুষগুলোর প্রতি আমি জিজ্ঞেস করেছিলাম, "আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক কেমন বলুন তো? আপনি তো শহরের দিকে থাকেন। আপনার হাসব্যান্ড এরকম অত্যাচারী। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কেমন? আপনি শ্বশুরবাড়ি ছেড়ে এলেন কেন?" তখন এই ঘটনাগুলো বলছে। দেখুন, মেন্টাল সিম্পটম জানতে গেলে না পেশেন্টের সাথে একটু গল্প করতে হয়। যে এই বাস্তব সিচুয়েশন এর জন্য কি কারণটা দায়ী? কেন মানুষটি এরকম করল? বলছে যে, "আমার শাশুড়ি, আমার শাশুড়ি এত দরজাল প্রকৃতির মহিলা যে কথায়, কথায় নানা অছিলায় আমার সাথে ঝগড়া করত। আমাকে সহ্যই করতে পারত না। বাড়িতে তুকতাক করত এবং আমাকে মেরে ফেলারও চক্রান্ত করেছিল।" কিরকম? বলছে যে, "একবার আমার ঘর থেকে একটা বিষাক্ত কোনো কিছু খাবার বা কিছু পাওয়া যায়। যে খাবারটা যদি আমি খেতাম তাহলে আমি হয়তো পয়জনিং হয়ে মারা যেতাম।
কিন্তু আমি খাইনি বলতে আমার শরীরটা খারাপ ছিল, আমাকে খেতে দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেটা খাবারটা তখন আমার এমনিতেই শরীর খারাপ লাগছিল ওই খাবারটা না খেয়েই, সেই জন্য আমি খাইনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি বলি খাবারটা কোনো কুকুরকে বা বিড়ালকে দিয়ে দিই, তাহলে নষ্ট হয় না। তখন ওরা আমাকে বাধা দেয় যে, "না, ওদেরকে দেওয়া যাবে না, দাও আমরা ফেলে দিচ্ছি।" পরে এক প্রকার জোর করেই সেই খাবারটা ট্রেনে ফেলে দেয়। বাড়িতে বেড়াল ছিল, আমাকে কিন্তু খেতে দেয়নি। তখন আমার মধ্যে কৌতূহল হলো যে একটা দুধের জিনিস, বাড়িতে বেড়াল আছে, জিনিসটা কেউ খেলো না, বাড়ির লোকও তো খেলো না, আমি খেলাম না, বাড়ির লোকও তো কেউ খেলো না। বেড়ালকে খাওয়াতে গেলাম, তাও বেড়ালকে দিল না, ড্রেনে ফেলে দিল আমার সামনে দিয়ে। তখন আমি সিদ্ধান্ত নিলাম, না আমি শ্বশুরবাড়ি ছেড়ে যে করেই হোক আমাকে বেরিয়ে আসতে হবে, নইলে আমাকে মেরে দেবে। ভাবুন, এই সিচুয়েশন এর মধ্যে দিয়ে একজন মহিলা কিভাবে এখনো সার্ভাইভ করে যাচ্ছেন। এরপর কি হলো? এরপর আমি চাকরি পেয়ে জয়েন করলাম আমার ছেলেটা জানেন তো ডাক্তারবাবু, ছেলেটাও আমাকে চায় না। কিরকম হলো বলছে, আমার ছেলে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, 2nd ইয়ারে। ওকে বলি, "বাবা, দেখিস তো তোর বাবা কেমন? সুতরাং তুই একটু আমার কথা শুনে চল। তুই যদি আমার দুঃখ না বুঝিস তাহলে আমার দুঃখ কে বুঝবে?" তখন আমার ছেলে কি উত্তর দেয় জানেন? আমার ছেলে বলে, "তোমাদের দুজনের ঝামেলা তোমরা তোমরা সামলাও। আমাকে এর মধ্যে জড়িও না। আমার লাইফকে আমার মতো সেটেল করতে দাও।" তাহলে একটা ছেলে, যে ছেলেটা আমার কাছে মানুষ, সেই ছেলেটি যদি এইরকম উত্তর দেয়, তো জানি বিয়ের পরে ও তো সেপারেট হয়ে যাবে। আমাকে আর কেউ দেখবে না। আমাকে আমার মতো করেই চলতে হবে। তাহলে আমি কি করব বলুন তো ডাক্তারবাবু? তা আমি বললাম যে, "আপনার যে শাশুড়ি রয়েছে, সেই শাশুড়ি যদি কখনো বাড়িতে অনুষ্ঠান হয়, আপনাকে যেতে বলে, তা আপনি যান সেই বাড়িতে।" বলছে যে, "যেতে তো মন থেকে ইচ্ছে করে না, কিন্তু লৌকিকতার ভয়ে যেতে হয়।" বলছে, "এই শাশুড়ি কদিন আগে পা ভেঙেছিল। মন থেকে চায়নি দেখতে যেতে। কিন্তু দেখছি যে যা কিছু করছে না, মানুষটা এমনিতেই অসুস্থ হয়ে পড়ে আছে। তাই গেলাম দেখতে। দেখতে গিয়ে আমি তো ছিলাম ওখানে, শাশুড়ির সমস্ত কিছু সেবা করলাম। সেবা করার পরে মানুষটা সুস্থ হলো, তারপর আমি বাড়ি এলাম।" ভাবুন। তাহলে যে মানুষটা এরকম অত্যাচারিত, অবহেলিত, যে মানুষটাকে মেরে দেওয়ার পর্যন্ত চক্রান্ত হয়েছে, যে মানুষটার হাসব্যান্ডের সাথে অন্য মহিলার রিলেশন করিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে, এটা তো তার কাছে ঘোরতর একটা অপমান বা বিপদ। অথচ তার সামনেই, তার সঙ্গেই যে এরকম করেছে সেই শাশুড়ির যখন শরীর খারাপ ছিল, এই মানুষটা গিয়ে কিন্তু তার সেবাও করে এসছে। তাহলে মানুষটা কেমন? মানুষটা তো কোনো গর্জিয়াস ড্রেস পরে আসেনি। মানুষটাকে যখনই কোনো কিছু প্রশ্ন করছি, মানুষটা কেমনভাবে উত্তর দিচ্ছে না, কম্পেয়ার করছে। যে আমি কি করেছি আর আমার সাথে আমার শ্বশুরবাড়িতে কেমন ব্যবহার করেছে। বরাবর আমি কেমন, বাকিরা কেমন। এরকমভাবে কম্পেয়ার করছে। তাহলে এই যদি কম্পেয়ার করে, তাহলে মানুষটা কোন রেমেডির মধ্যে যাবে? মানুষটা obviously স্নেক রেমেডির মধ্যে যাবে। এবং এই স্নেক রেমেডি গুলোর মধ্যে তাহলে কোন ওষুধ যাবে? নিশ্চয়ই ল্যাকেসিস নয়। কারণ ল্যাকেসিস এর মতো গর্জিয়াস ড্রেস কিন্তু এই মানুষটা পরে যায়নি। এই মানুষটা একটা সাদামাটা সাধারণ ড্রেস পরেই গেছে। সাদামাটা সাধারণ ড্রেস পরে গিয়েই কিন্তু মানুষটা আমার কাছে দেখাতে এসছে, এবং সেই সাদামাটা ড্রেস পরেই থাকে। মুখে একটা বিষাদের বিষাদের ছাপ সবসময়। তাহলে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি ড্রাগ গুলোকে আমরা কিভাবে এন্ট্রি নিই। এইভাবেই একটা ড্রাগে এন্ট্রি নিতে হয়, যে আসলে মানুষটা কোন রেমেডির মধ্যে পড়ছে। প্ল্যান্ট কিংডম, অ্যানিমেল কিংডম, না ভেজিটেবল কিংডম, না মিনারেল কিংডম, কোন কিংডমের মধ্যে পড়ছে সেটা তো প্রথমে আমাদেরকে বুঝতে হয়। সেটা বোঝার পরে আমাদেরকে দেখতে হয় মানুষটার বেসিক ডিলিউশন কোথায়। বেসিক ডিলিউশন হচ্ছে তাহলে কোথায়? না শ্বশুর বাড়িতে বিয়ের পরে তার যা সমস্যা, সেই সমস্যাগুলোকে সে মানুষটা কিভাবে নিল। মানুষটা নিশ্চয়ই ঝগড়া, নিশ্চয়ই সেখান থেকে কোনো অ্যাগ্রেসিভ কোনো অ্যাটিটিউড দেখায়নি। সে মানুষটা বরাবরই একটু শান্ত প্রকৃতির মানুষ।
মানুষটা কি চেয়েছিল? একটা ভালো ফ্যামিলি চেয়েছিল, যেটা সবাই চায়। কিন্তু সেইখানে গিয়ে যখন অত্যাচারিত হলো, খামোখা অত্যাচারিত হলো, তখন সেই অত্যাচারের গ্লানি, কষ্ট তার মনের ভেতরে বয়ে বেড়াচ্ছে। তার হাসবেন্ড যখন তার কাছে দেখা করতে আসে, বলছে, "ডাক্তারবাবু, আমার ভেতরে না একটা প্যালপিটেশন শুরু হয়। এই এসে আবার ঝগড়া করবে, এই এসে আবার কি করবে?" উনার হাসবেন্ড এমন যে উনার কাছে আসে, একটা বড় অংশের টাকা নিয়ে বাড়ি চলে যায়। চিৎকার চেঁচামেচি করে, ঝগড়া করে, ইভেন গায়েও হাত। এইরকম দস্যু প্রকৃতির মানুষ উনার হাসবেন্ড। এসে বলছে যে ও যখন আসবে তার ৩ দিন আগে থেকে, উনি তো শহরের বাড়িতে থাকেন, ৩ দিন আগে থেকে আমার ঘুম চলে যায়। আমি খালি ভগবানকে ডাকি যে ও যেন না আসে আমার কাছে। ও এলেই তো আবার একটা কেলেঙ্কারি কাণ্ড হবে। আবার কিছু একটা বলবে। আবার এখানে লোকজন জড়ো হবে। সেই জন্য আমার সবসময় বুক ধড়ফড় করে। আমার রাতে ঘুম নেই, চোখ মুখ বসে গেছে। সবসময় মনের ভেতরে কষ্ট চলে। ছেলেটা বড় হয়ে গেছে, তাও ছেলেটা আমার সাথে এরকম বলেছে যে, "তুমি তোমার বাবার ঝামেলা তোমরা দুজনে সামলাও। আমি ওতে নেই। আমাকে আমার মতো চলতে দাও।" তাহলে মানুষটার বেসিক ডিলিউশন কোথায়? ডিলিউশন হচ্ছে রং সাফার। রং সাফার মানে কি? আমি আমার কাজ, যে কাজটা করেছি, সেই কাজের জন্য, আমার কৃতকর্মের জন্য আমি সাফারার হলাম। যে সাফারারের পেছনে কিন্তু আমার কোনো হাত নেই। আমাকে ভুল করে, অন্যায়ভাবে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে। ভুল করে, অন্যায়ভাবে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, এবং যার জন্য আমার কোনো হাত নেই। এটাকেই বলা হয় wrongly suffered। তাহলে মানুষটা কেমন হলো? মানুষটা হচ্ছে wrongly suffered হলো। সাপ যখন বেরোয়, সাপ কি ছুটে এসে কাউকে কামড়ায়? কাউকে তো কামড়ায় না। সাপ যখন বেরোয় তখন আমাদের অ্যাট্রাকশনটা সাপের দিকে যায়, এবং পৃথিবীতে 90% লোক কি করে? সাপ দেখলেই তাকে প্রথমে মারতে যায়, কিন্তু সাপের কোনো দোষ নেই। সাপ কাউকে কোনো কিছু কামড়ায়নি, কিছু করেনি। অথচ সাপকে দেখলেই মানুষ কি করে? মারতে যায়। তাহলে যে প্রাণীটা কোনো দোষ করেনি, যে প্রাণীটা নির্দোষ একটা প্রাণী, অথচ তাকে মানুষ মারার জন্য উদ্যত হয়। তাহলে প্রাণীটা কি করলো? প্রাণীটা তো রংলি সাফার রংলি সাফার এই রং সাফার্ড হওয়ার জন্য তার মনের ভেতরে সবসময় একটা গ্লানি বা কষ্ট সবসময় ঘুরে ঘুরে চলে। সবসময় তার মনের ভেতরে একটা গ্লানি বা কষ্ট চলে, যে গ্লানি বা কষ্টের জন্য সে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে, যে আমার জীবনটা কেমন হতে পারতো, কিন্তু আমার জীবনটা কেমন হলো। এই জীবনে আমার এই কষ্টের জন্য তাহলে দায়ী কে? আমার জীবনে এই কষ্টের জন্য দায়ী কে? এই জীবনে কষ্ট এই জীবনে এই কষ্টের জন্য দায়ী তো আমি নই। আমি তো রংলি সাফার্ড হয়েছি। অথচ সেই মানুষটা যখন ওই শাশুড়ি অসুস্থ হয়ে পড়লো, সেই মানুষটা গিয়েই কিন্তু তাকে সেবা করলো। যা কিন্তু তখন তাকে দেখেনি। তাহলে এই যে সাপ, এই সাপ তো বেরোলে আমরা ভয় পেয়ে গিয়ে সাপ মারি। অথচ এই সাপ কিন্তু আমাদের পরিবেশ বন্ধু। কত ইঁদুর মারে, মেরে আমাদের শস্য বাঁচায়, চাষির বন্ধু। সাপ যদি না থাকে তাহলে ইঁদুরের সংখ্যা এত বাড়বে, ইঁদুর ফসল সব শেষ করে দেবে। সাপ আছে বলে কিন্তু ইঁদুরের সংখ্যাটা কম। বাস্তুতন্ত্রের একটা বড় অংশ হচ্ছে সাপ। তাহলে ইঁদুরের সংখ্যাটা কমছে, জমির ফসল রক্ষা পাচ্ছে। সাপ কোনো দোষ করেনি, অথচ আমরা সাপ দেখে ছুটে মারতে যাই। তাহলে এইটা কোন কোন স্নেক রেমেডির মধ্যে পড়ে? রংলি সাফার, অথচ সেই মানুষটা কারোর বিপদে, সেই বাড়ির কারোর দরকারে বা বিপদে সে মানুষটা কিন্তু ঝাঁপিয়ে পড়ে। এটাই হচ্ছে এই সাপটার নোবেল। নোবেল মানে কি? আদর্শ, ভালো, মহৎ গুণ। এটা হচ্ছে নাজা।
নাজা ট্রাইপোডিয়ান্স। নাজা হচ্ছে একটা স্নেক রেমেডি। নাজার মধ্যে এই কোয়ালিটি আছে, যে কোয়ালিটি তাকে মহান করেছে। নাজাকে হিন্দুরা পুজো করে, শুধু হিন্দুরা না, সারা পৃথিবীতে 34টা 34টা জনজাতি নাজাকে, এই সাপটাকে পুজো করে। মিশরেও এই সাপটা পূজিত হয়। এছাড়া বিভিন্ন দেশে এই সাপ পূজিত হয়। নাজার মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে, নাজার মধ্যে কি আছে যদি দেখেন, কেউটে গোখরো। নাজা মানে তো কেউটে গোখরো। কেউটে গোখরো কিন্তু খুব শান্ত স্বভাবের একটা সাপ, খুব শান্ত স্বভাবের। এরা কিন্তু চট করে কাউকে কামড়ায় না। এরা যখন ভয় পায় তখন এরা ফনাটা তোলে, আর যখন এরা ফনাটা তোলে তখন ফনার পেছনে গরুর খুরের মতো একটা গোল স্পট থাকে। এটা থেকে ওরা কিন্তু মাথাটা দোলাতে থাকে, ফনাটাকে শো করে, ভয় দেখায়, তাও কিন্তু ছোবল মারে না। একদম এক্সট্রিম পর্যায়ে যখন দেখে আর বাঁচার উপায় নেই, তখন এরা রেগে গিয়ে কিন্তু ছোবলটা মারে। এবং এটা একটা বিষাক্ত সাপ। তাহলে এরা প্রথমে কি করে না, ভয় দেখায় যে আমি আছি, আমি বিষাক্ত, আমার কাছে এসো না, আমাকে আমার মতো থাকতে দাও। অনেক সময় এরা মাথা নিচু করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বেশিরভাগ সময় এরা মাথা নিচু করে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একদম এক্সট্রিম পর্যায়ে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু এরা ছোবল মারে বা ভয় দেখায়, হিসির শব্দ করে, তাও ছোবল মারে না, শুধু ভয় দেখায়। তাহলে এই মানুষটার মধ্যে কি আছে? এই মানুষটার মধ্যে আছে কম্পারিজন, এই মানুষটার মধ্যে আছে জেলাসি। জেলাসি কি, কেন জেলাসি, কোন দিক থেকে জেলাসি? জেলাসি হচ্ছে যে আমার জীবনটা তো অন্যরকম হতে পারতো, আমি তো কিরকম চেয়েছিলাম আর কিরকম হলো। তাই যখন সবাইকে দেখি তখন আমার মনের ভেতরে কষ্ট হয়, কিন্তু কিছু তো করার নেই। কপালে যা লেখা আছে সে লেখা কি করে খণ্ডাবো? তাই মনের ভেতরে আছে ভয়ানক কষ্ট। সেই কষ্টর কারণ কি? কারণ হচ্ছে রংলি সাফার্ড রং। অথচ রংলি সাফার্ড হয়েও তার মধ্যে আছে নোবেলিটি, মহত্ব, মহানুভবতা। সেই মহত্বের জন্য সে কি করছে না, তার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, পা ভেঙেছে, সে কিন্তু সেখানে থেকে তার শাশুড়িকে সেবা শুশ্রূষা করেছে। এখন ওনার কি হয়েছে নাজা পড়ার পরে? অ্যাসিডিটি কমেছে। এখন আমি সেদিন প্রশ্ন করলাম যে আচ্ছা, আপনার হাজবেন্ড আসে আপনার কাছে? আচ্ছা, আমি আর অত কিছু ভাবি না, ওকে অত পাত্তা দিই না। আগে আসলে ভাবতাম যে কতক্ষণে যাবে, বা ও আসবে শুনলেই রাতে আমার ঘুম ছুটে যেত, আতঙ্ক মনের ভেতরে চলতো। এখন ও আসে যায়। জানেন, কদিন আগে আমি ঝগড়া করেছি, এই প্রথম প্রথম আমি ওকে মুখের ওপর বলতে পেরেছি যে আমি তোমাকে টাকা দেব না, তুমি পারলে যা করার কিছু করে নাও। তারপর উনি কি করলেন, বলছে তারপর উনি আমাকে মারতে গেছিলেন, আমি ওর হাত ধরেছি, বলে এরপরে যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি থানায় যাব। প্রথমবার ওর হাজবেন্ড কিন্তু ভয় পেয়ে পালিয়েছে। এখন আসে, কিন্তু সেই মেজাজ আর হাজবেন্ডের মধ্যে নেই। উনি কিন্তু নিজের রূপটাকে, নিজের রাগটাকে শো করতে পেরেছেন, এবং সেটা নাজা খাওয়ার পরেই পেরেছেন। অ্যাসিডিটি কমেছে, গা হাত পায়ে ব্যথা কমেছে, রাতের ঘুম হচ্ছে, অ্যাংজাইটি চলে গেছে। নাজাতেই আছে পেশেন্ট, প্রেসক্রিপশন আছে আমার কাছে, প্রেসক্রিপশন আছে, কেসটা রেকর্ড করা আছে আমার কাছে। কখনো সময় হলে, অনলাইনে দেখানো সম্ভব না কেসগুলো, সুযোগ হতো তাহলে আমি কেসটা প্রেজেন্ট করতাম আপনাদের সামনে। ঠিক আছে, নাজাটা তাহলে বোঝা গেল তো। তাহলে এখানে গেরুলাস লোকাসিটি পেলাম না, ল্যাকেসিস এর মতো টকেটিভ নেচার কিন্তু নয়, ল্যাকেসিস এর মতো কিন্তু বাকি সব ফিচার নেই, কিন্তু ফিচার আছে কিছুটা স্নেকের আর কিছুটা নাজার। তাই প্রেসক্রিপশন হলো নাজা ট্রাইপোডিয়াম। কল্যাণ ঘটক স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, প্রশ্নটা রাখুন। স্যার, প্রশ্নটা হলো যেসব যা প্রশ্নগুলো, যে সিমটম গুলো আপনি বললেন, ওইসব সিমটম কিন্তু অনেক ক্ষেত্রে পেশেন্টরা নিজেকে ভালো আর অন্যকে খারাপ দেখানোর জন্য
বলে থাকে। প্রথম কথা, ভদ্র মহিলার ক্ষেত্রে তার স্বামী খারাপ, তার শাশুড়ি খারাপ, তার যা খারাপ, তার ছেলেও তার ফরে নেই। এতগুলো মানুষ যখন একজনের বিপক্ষে চলে যায় তখন সে কি ভালো? প্রশ্ন হলো সেটাই। প্রশ্নটা হলো, আমি তাকে দোষারোপ করছি না বা সেরকম কিছু না। আমার প্রশ্নটা হলো যে এরম ক্ষেত্রে অনেক পেশেন্টই নিজেকে ভালো প্রমাণ করা এবং অন্যকে দোষারোপ করার জন্য অনেক সিমটম বলে থাকে। আমরা কিভাবে এইটাকে জাস্টিফাই করব যে পেশেন্ট যেটা বলছে সেটা সঠিক? আচ্ছা, একদমই তাই। পেশেন্ট কিভাবে আমরা বুঝবো পেশেন্ট সঠিক কথা বলছে না আমাদেরকে ভুল পথে চালনা করছে, এটা তো আমাদের বুঝতে হবে। তা মানুষটা যখন বলছে, তার কষ্টের কথা যখন বলছে, তখন আমরা কি একবারও তার গলার ভয়েসটা শুনবো না? আমরা কি বোঝার চেষ্টা করব না যে সে তার হৃদয় থেকে কথাটা বলছে, না পেট থেকে কথাটা বলছে, না মাথা থেকে কথাটা বলছে? একটা মানুষ যখন তার হৃদয় থেকে কথা বলে, সেই কথাটা ট্রু হয়। হৃদয়ের কথা সবসময় সত্যি হয়। আর মনের কথা, পেটের কথা কিন্তু সত্যি হয় না, আমাদেরকে ভুল পথে চালিত করে। মানুষটা যখন এইরকম ভাবে কথা বলছে, মানুষটা মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, গলার ভয়েস কেঁপে উঠছে, চোখ দুটো সরিয়ে নিচ্ছে, চোখে জল আসছে, আবার জল মুছছে, আবার কথা বলছে। তাহলে এই ছোট ছোট জায়গাগুলোই কিন্তু ইন্ডিকেট করে পেশেন্ট সত্যি হ্যাঁ, বলছে না ধন্যবাদ স্যার। মিথ্যে। এই যে এই ব্যাপারটা যদি আরেকটু ভালো করে আমাদের বুঝিয়ে দেন, যে আমরা তো আপনার মতো অত বিদগ্ধ না যে একবারে দেখে বুঝতে পারবো। আমাদের কি ব্যাপারগুলো, কি জেস্চার পশ্চার, কি ব্যাপারগুলো দেখতে হবে, দেখে বুঝতে পারবো যে পেশেন্ট যেটা বলছে সেটা সঠিক বলছে না মিথ্যে কথা বানিয়ে বলছে। একদমই তাই। দেখুন, আমরা অনেকভাবে কথা বলি, অনেকভাবে কথা বলি। আমি যদি একটা কথা বলি, সে কথাটা, ধরুন লাইকোপোডিয়াম, আমরা লাইকোপোডিয়াম অহরহ দেখি। লাইকোপোডিয়াম খুব সাহসী, দেখায় নিজেকে। একটা মানুষ খুব সাহসের কথা বলছে, আমি অমুক করেছি, তমুক করেছি, আমি মাঝরাতে ফিরি, আমি রাত্রিবেলা কাজ করি, অনেক কথা বলছে, আমি প্রতিবাদ করি ইত্যাদি। কিন্তু যখন এই কথাগুলো বলছে, তখন দেখলে যে বেশ জোরের সাথেই কথা বলছে, ভয়েসটা বেশ জোরেই কথা বলছে। অথচ সে কথাগুলো যখন সে বলছে, তখন কথাগুলো যেন সে টেলিভিশনে খবর পড়ার মতো ন্যারেট করছে, কিছু একটা আগে থেকে মুখস্থ করা জিনিস বলছে। টেলিভিশনে খবর পড়া দেখেছেন কেমন ন্যারেট করে কথাগুলো? একটা বেদনার কথা আসলে গলাটা ভার করে এসে এনে একরকম ভাবে বলে। ঠিক পরক্ষণেই আবার একটা আনন্দের কথা থাকলে, খেলাতে ইন্ডিয়া জিতেছে, তার আগে কোথাও মালগাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে একটা মানুষ মারা গেছে, সেটা দুঃখের সাথে বলল। তার পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়া ম্যাচে জিতেছে, সেটা আবার একটু প্রাণবন্ত হয়ে বলল। এই যে চেঞ্জ করে, নিউজ পেপার রিডাররা যেভাবে গলার ভয়েসটা চেঞ্জ করে, সেটা তো আমাদের বুঝতে হবে যে এইভাবে যখন কথা বলে তখন কথাটা বুদ্ধি দিয়ে কথা বলছে, কিন্তু যখন কথাটা ইমোশন দিয়ে কথা বলবে, তখন কথাটা যখন হার্ট টাচ করে যাবে, তখন একরকম ভাবে কথাটা ন্যারেট করবে, তার চোখগুলো ছলছল করবে, ছোট হয়ে উঠবে, হাতটা একটু থেমে যাবে, মাথাটা একটু সরিয়ে নেবে। আবার যখন কথাটা পেট থেকে কথা বলছে, পেট থেকে, বলে না পূজাতে আছে ডিলিউশন ভয়েস ইন অ্যাবডোমেন, পেট থেকে যখন মানুষ কথা বলে, তখন কিভাবে কথা বলে? তখন কথা বলেই না। আপনি জিজ্ঞেস করলেন, ঠিক যতটুকু জানার আপনি জানতে চাইছেন ততটুকুই উত্তর দিচ্ছে। দেওয়ার পরে আবার বলছে যে এগুলো জানার কি দরকার, এগুলো জানতে হয় নাকি, আমি তো দেখাতে এসেছি মাথা ব্যথা বা চুল উঠে যাওয়া, আমি কবে কে আমার সাথে কি খারাপ ব্যবহার করেছে সেটা কি, সেটা জেনে কি হবে? উত্তরটা হচ্ছে এইরকম ভাবে উত্তরটা দেয়। তা জেস্চার পশ্চারের একটা বড় ভূমিকা আছে। একটা পেশেন্ট যখন কথা বলে, কথা বলতে বলতে যদি বারবার, একটা ট্রিক্স আমি শিখিয়ে রাখি, কথা বলতে বলতে যদি দেখেন যে একটা পেশেন্ট বারবার করে নাকে হাত দিচ্ছে, এটা কি ইন্ডিকেট করে বলুন তো? কথা বলছে, আপনি কিছু ইনফরমেশন চাইছেন, পেশেন্ট বলছে নাকে হাত দিচ্ছে, এটা ইন্ডিকেট করে তার কথাটা অর্ধ সত্য বা মিথ্যা। মিথ্যা, এটা সাইকোলজিক্যালি টেস্টেড, যে যখন আমরা কেউ মিথ্যে কথা বলি, অর্ধ সত্য কথা বলি, কথা ধামা চাপা দেওয়ার জন্য কিছু বলি, তখন আমাদের অটোমেটিক্যালি হাতটা নাকে চলে যায়। এখানে কি ব্রেনের কেমিক্যাল সিক্রেশন হয়, সেই জন্য একটা রিফ্লেক্স কাজ করে।
ঠিক এইরকম জেস্টার পশ্চার গুলো জানতে হবে না, জানলেই আমরা ধরে ফেলবো কোনটা ঠিক কোনটা ভুল। ধন্যবাদ স্যার। আচ্ছা, আজকের আলোচনার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমরা হ্যাঁ বলছি, নাজা প্রসঙ্গে যখন এলো স্যার, নাজার হার্ট সিমটমটা যদি একটু বলেন তাহলে একটু উপকৃত হই। পার্টিকুলার মেডিসিন যদিও আজকে আলোচনার বিষয় নয়, তবুও যেহেতু নাজাটা এলো, স্যারকে একটু তাহলে অনুরোধ করবো, স্যার যদি একটু গুছিয়ে বলেন। স্নেক রেমেডি গুলো প্রত্যেকটাই হার্টের অ্যাফেকশন আছে, প্রত্যেকটা ওষুধে। নাজার ক্ষেত্রে যেটা আছে কার্ডিওমেগালি আছে, হার্টটা বড় হয়ে যায়, হার্টটা বড় হয়ে যায় এবং হার্ট ফেলিওরের কিছু কিছু সিমটম থাকে। আর তবে সেটা তো প্যাথোলজিক্যাল সিমটম। প্যাথোলজিক্যাল সিমটম মানেই যে নাজা প্রেসক্রিপশন করবো এমনটা নয়। ল্যাকেসের সিভিএস মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে ল্যাকেসের প্যাথোলজিটা হয় হচ্ছে হার্টের থেকে দূরবর্তী স্থানে, তার ভেসেলস, তার ব্লাড সার্কুলেশন, সেই সমস্ত জায়গা। কিন্তু নাজার ক্ষেত্রে তার সমস্যাটা হয় কিন্তু হার্টের মধ্যে, হার্টের ভেতরে কোনো ব্লাড সার্কুলেশন কম হচ্ছে বা হার্টটাকে বড় হয়ে গেছে, কার্ডিওমেগালি হয়েছে, হার্ট ফেলিওর হচ্ছে, এইরকম সিমটম প্যাথোলজি নাজার মধ্যে থাকে। ধন্যবাদ স্যার। বুঝলাম যে স্যার ডিলিউশন রং সাফার, এই যে রুব্রিকটা আপনি যে বললেন এর ক্ষেত্রে, এটা ডিলিউশন কেন? ভদ্রমহিলা তো সত্যি সাফার করেছেন, তাহলে এটা ডিলিউশন কেন? সবকিছুই ডিলিউশন, ডিজিজ মানেই ডিলিউশন। সবকিছু আমরা ডিলিউশন দিয়ে ব্যাখ্যা করতে পারি। আপনি তো গিয়ে দেখেননি তাকে মারা হয়েছে কি হয়নি, তাকে কটা চড় মারা হয়েছে, ডান গালে দুটো চড় মারা হয়েছে না পা গালে দুটো চড় মারা হয়েছে, আপনি কিছু দেখেননি। আপনি কি করছেন না পেশেন্টের কথা শুনছেন, শুনে আপনার মনে কি হচ্ছে, আপনার মনে একটা ডিলিউশন হচ্ছে। ডিলিউশন মানুষটা তো আলটিমেটলি সাফারার হলো, সাফারারটা কি আদৌ হওয়ার কথা ছিল, তাই না? তাই ডিলিউশন, ডিলিউশন মানে কিন্তু আপনার ডিলিউশন। আচ্ছা, এটা ডাক্তারের ডিলিউশন, তাই তো? আপনার ডিলে, হ্যাঁ ডাক্তার। আর কেউ কোনো প্রশ্ন করবেন? আজকের আলোচনার বিষয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা হ্যান্ড রাইজ করবেন। আরিফ বিল্লাহ সর্দার স্যার, আপনার হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন একটু। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন শোনা রং যাচ্ছে, বলুন। রং সাপারাস তো ওই মহিলা হলেন, তাহলে স্যার এখানে ডাক্তারের ডিলিউশন হলো কি করে স্যার, একটু কাইন্ডলি যদি বলেন। আপনি তো জাজ করছেন পেশেন্টকে যে কি হওয়া উচিত ছিল, হাই রে পেশেন্টের এরকম হলো, এটা আদৌ হওয়া উচিত ছিল। আপনি তো শুনছেন, আপনি তো আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করছেন এক্স্যাক্টলি কি হওয়া উচিত আর কি হওয়া উচিত না। আপনি তো আপনার ন্যাশনাল মাইন্ড দিয়ে আপনার মতে হবে না। আমরা যখন কোনো সিনেমা দেখি, তখন সিনেমা যখন কোনো দুঃখের সিন থাকে, তখন আমাদের মনের ভেতরে একটা ভারাক্রান্ত হই আমরা যে এরকম একটা ঘটনা ঘটলো, তার মানে সত্যি এটা একটা খারাপ, এটা হওয়া উচিত নয়। তাহলে ডিলিউশনটা হচ্ছে আমার আপনার, যারা আমরা অবজার্ভ করছি পেশেন্টকে, বোঝা যাচ্ছে? ডিলিউশন যে সবসময় পেশেন্টের দিক থেকে আসবে তা না, পেশেন্টের দিক থেকেও আসে, কিন্তু ডাক্তারের দিক থেকেও আসে। ডিলিউশন, আমাদের রোগ মানেই ডিলিউশন। আমরা বলি আমাদের মাথা ঘোরে, অ্যাকচুয়ালি কি আমাদের মাথা ঘোরে? মনে হচ্ছে পেটটা যেন কে খামচাচ্ছে, অ্যাকচুয়ালি পেট কি কেউ খামচায়? ডিলিউশন। মনে হচ্ছে যে হাঁটুটা ভেতরে পোকা চলছে, হাঁটুর ভেতরে কি পোকা চলে? যে কোনো রোগ মানেই ডিলিউশন। ডিজিজ ইজ নাথিং বাট ডিলিউশন। ধন্যবাদ স্যার। বিকাশ রায়, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনার প্রশ্নটা স্যার, রাখুন। হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার। বলছি স্যার, ডোজটা কিভাবে দিয়েছিলেন বা কত পাওয়ার দিয়েছিলেন এটা যদি একটুখানি বলেন খুব ভালো হয়। হ্যাঁ, আমার কাছে প্রেসক্রিপশনটা আছে, একটু লাইনে থাকুন, একটু আলোচনা হোক, দেখে যদি পেয়ে যায় প্রেসক্রিপশন দিচ্ছি।
আলোচনা চলুক, দেখি আমি পেনের প্রেসক্রিপশন শেয়ার করছি। অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন। আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করবেন। ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যার। হ্যাঁ তন্ময়, মাঝে আপনার মাঝে যদি কোনো প্রশ্ন থাকে স্যার। আচ্ছা আচ্ছা। একটা ডিলিউশন আছে, তাকে যেন কোনো প্রেশার তৈরি হয়, যদি একটু এই বিষয়ে আলোচনা করেন, যেন তাকে কেউ কন্ট্রোল করে। আর একটা ওই ফিক্সড আইডিয়া ডিলিউশন টাইম সেন্সের উপরে। রুব্রিক ধরে এইভাবে যদি আপনারা ধরেন তাহলে শোনা যাচ্ছে না স্যার। যদি আপনারা এইভাবে রুব্রিক ধরেন তাহলে কটা রুব্রিক ধরবেন আর কটা রুব্রিকের সঠিক অর্থ খুঁজে বার করে সেটা ইউটিলাইজ করবেন, এটা কখনোই সঠিক প্রসেস নয়। সঠিক প্রসেসটা হচ্ছে মানুষ অ্যাজ এ হোল, মানুষটার বেসিক নেচারটা কেমন, সেটা হচ্ছে সঠিক পদ্ধতি বলে আমার মনে হয়। কারণ রুব্রিক অফুরন্ত। একদম যথার্থ বলেছেন, হ্যাঁ যথার্থ বলেছেন। তবে অনেক সময়তেই পেশেন্ট আর কি এই যে তাকে কেউ যেন নির্দেশ করছে এইটা করার জন্য, পেশেন্ট এসে বলছে ধীরেন তুই এইটা কর, এইরকম ভাবেই আর কি পেশেন্ট আমার কাছে তার ভাষ্যতে বলেছে আর কি, এরকম পেয়েছি। এটা 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 হ্যাঁ, মেন্টাল তা এটা 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 মেন্টাল প্যাথোলজি তৈরি হয়েছে। এটা তার এই এই যে স্টেটটা তৈরি হয়েছে এটা একটা মেন্টাল সাফারিং। হ্যাঁ, এটা তুই কর, এগুলো কিছু কিছু ড্রাগ আছে, ড্রাগ গুলো এরকম ভাবে আদেশ পায় যে তাকে যেন কেউ বলছে, তাকে যেন কেউ করতে বলছে। অনেক অনেক ধন্যবাদ আলোচক স্যারকে। আলোচক স্যার ডাক্তার শান্তনু মজুমদার স্যার সত্যি একটি অসাধারণ ক্লাস আমাদেরকে উপহার দিলেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, এবং এতক্ষণ ধরে যারা ছিলেন তাদেরকে অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, হোমিও উদ্দীপনার সঙ্গে যুক্ত থাকুন। আজকের মতো আমরা অফিসিয়ালি ক্লাসটি এখানেই শেষ করছি।